দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে ওনাকে সংসদে যদি আমরা দিতে পারি, ইনশাআল্লাহ ছাতকদরার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের সকলকে নিয়ে যাতে সুন্দরভাবে একটি নির্বাচন আমরা করতে পারি, সে উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ছাতকদরা আসনের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল সালাম আল মাদানী। আমাদের প্রধান অতিথি আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. বাংলাদেশ জামাত ইসলামী ছাতক উপজেলার কারারুকা ইউনিয়নের 1 এবং 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মুক্তিরগাঁও শিমুলতলা তথা অষ্টগ্রামের উদ্যোগে এই নির্বাচনীয় মত বিনিময় সভা শ্রদ্ধাভাজন সভাপতি বড় ভাই, এই এলাকার কৃতি সন্তান সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসনু চৌধুরী, পরিচালক স্নেহাস্পদ বাই দৌলত, সম্মানিত উপজেলা আমির জনাব মৌলানা আকবর আলী, পৌর আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান, উপজেলা সেক্রেটারি স্নেহাস্পদ জাকির, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মুরব্বিয়ান কেরাম, প্রিয় যুবক বৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। দেশপ্রেম ইমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, এটা হাদিস নয়, কিন্তু হাদিসের পরিভাষা। দেশটাকে ভালোবাসতে হবে। এদেশের আকাশ বাতাসের কাছে আপনি ঋণী, অতএব এই দেশটাকে আপনি কিছু দিতে হবে। ভোগে নয় বরং ত্যাগেই প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ। প্রিয় ভাইরা, আমি আজ থেকে 45 বছর পূর্বে 1980 খ্রিস্টাব্দে কামিল পাশ করেছিলাম ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে সেখানে 5 বছর লিসেন্স ডিগ্রি অর্জন করেছি। আমি বিশাল অঙ্কের টাকা বেতন হিসাবে অর্জন করতে পারতাম সেখানে যদি থাকতাম। আমি ইউরোপ তথা লন্ডন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 3-4 বার সফর করেছি। সেখানে আমার জন্য ছিল অবারিত সুযোগ। কিন্তু আমি এ দেশকে ভালোবেসেছি। আমার মরহুম আব্বাজান হিন্দুস্তান রামপুর থেকে টাইটেল পাস করেছিলেন 1938 খ্রিস্টাব্দে।
তার এক ছেলে হিসাবে আমাকে বলেছিলেন, বাবা তুমি দুনিয়ার পেছনে দৌড়াইও না, তুমি আল্লাহর দ্বীনের খেদমত করার চেষ্টা করবে, সাথে সাথে আল্লাহর সৃষ্টকুল মখলুকদের জনগণের খেদমত করার চেষ্টা করবে। এটা শুধু আমার আব্বা বলেননি, তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই সমস্ত মানুষ যারা মানুষের সেবা করে, মানুষের খিদমত করে। এজন্য প্রিয় ভাইরা, আমি নেতা হওয়ার জন্য নয়, আমি পেট ভর্তি করার জন্য নয়, আমি ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি কোটি কোটি টাকার সম্পদ অর্জন করার নিয়তে নয়, বরং আমি আপনাদের খাদিম হওয়ার মহান উদ্দেশ্য নিয়ে, আমি আপনাদের সেবক হওয়ার মহান উদ্দেশ্য নিয়ে আমার প্রিয় সংগঠন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমাকে নমিনেশন প্রদান করেছে। প্রিয় ভাইরা, শুধু এবার নয়, আজ থেকে 34 বৎসর পূর্বে 1991 খ্রিস্টাব্দে আমার বয়স তখন 31 বৎসর ছিল, আমি ছাতক দ্বারাতে ইলেকশন করেছি। 6000 ভোটে আমি ফেল করেছিলাম মাত্র। 22,200 ভোট পেয়ে লাঙ্গল মার্কা পাস করেছিল, আমি 13,853 ভোট পেয়েছিলাম। প্রিয় ভাইরা, জনগণের সেবা করব, খিদমত করব, সেই ছোট্টবেলা থেকে আমার মনের ভিতরের সেই সুপ্ত বাসনাকে আমি লালন করি এবং চেষ্টা করে এসেছি। আমার এই ক্ষুদ্র জীবনে আমি প্রায় 250 মতো টিউবওয়েল দেওয়ার চেষ্টা করেছি। আমি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির, খতনা ক্যাম্প, কুরবানি প্রকল্প, ইফতার প্রকল্প, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ, দুর্যোগ, দুর্ভোগ, দুঃসময়ে সাধ্যানুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, যতই চেষ্টা করি না কেন, একজন ব্যক্তি অথবা সংগঠন নিঃসন্দেহে তাদের সাধ্য অত্যন্ত সীমিত। এজন্যে সরকারের যে কোনো পদ পদবিতে যেতে হয়, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এই সমস্ত পদগুলোতে যে সেখান থেকেই জনগণের খেদমত করা যায়। প্রিয় ভাইরা, এই উদ্দেশ্যে আমি দীর্ঘ 36 বৎসর শিক্ষকতা করার পরে, 28 বৎসর গোবিন্দগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্টারের দায়িত্ব পালন করার পরে আমি আবার আমার এই 66 বৎসর বয়সে আপনাদের খিদমতের জন্য আমি আপনাদের কাছে এসেছি। আমার বিশ্বাস আপনারা মূল্যায়ন করবেন। আমি এমন একটি সংগঠনের কাছ থেকে এসেছি, যেই সংগঠন আলহামদুলিল্লাহ সততা এবং বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ একটি সংগঠন। এই সংগঠনে যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে, তারা জেল, জুলুম, অত্যাচার, কোনো কিছুর কাছনে, কোনো প্রলোভনের কাছে তারা কখনো মাথা নত করে না। ইনশাআল্লাহ যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। এই আপনাদের যিনি আজকের সভাপতি হাসনু চৌধুরী, তার বড় ভাইয়ের ঘরের ভাতিজা আমাদের স্নেহাস্পদ সানি 130টি মামলা নিয়ে এসে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই হচ্ছে আমাদের জেল, জুলুম ইত্যাদি। আমি আমার 14 শ্রেণীর মধ্যে কেউ জেলে যায়নি, কিন্তু ইসলামী আন্দোলন করার কারণে আমাকে 10টি মামলা এবং দীর্ঘ 2 মাসের মতো জেলখানাতে বন্দী থাকতে হয়েছে। প্রিয় ভাইরা, এরপরে অন্যায়ের কাছে, জুলুমের কাছে, অনৈতিকতার কাছে কখনো মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, উন্নয়ন আমাদের জন্মগত অধিকার, উন্নয়ন পাওয়া। এটা কারো বাবার পয়সা দিয়ে নয়। এই টাকা পয়সা যেগুলো, এইগুলো আপনি ব্যাট দেন, আপনি খাজনা দেন,
আপনি ট্যাক্স দেন, আপনার আমার সন্তানাদিরা বিদেশ বিভুঁইয়ে প্রায় 1.5 কোটি মানুষ তারা রেমিটেন্স প্রেরণ করে। গার্মেন্টস শিল্প থেকে হাজার হাজার কোটি টাকা আয় হয়। আমাদের চা শিল্প, আমাদের মৎস্য শিল্প, আমাদের কৃষি শিল্প, আমাদের বিভিন্ন ধরনের চামড়া শিল্প, এইগুলো থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা আয় হচ্ছে। প্রিয় ভাইরা, এইগুলো যদি সুষম বন্টন করে পরিকল্পিতভাবে যদি উন্নয়ন করা হতো, তাহলে এই দেশ সিঙ্গাপুর তো দূরের কাজ, বরং এই দেশ সুইজারল্যান্ডে পরিণত হতে সময় লাগতো না। দুর্ভাগ্যবশত আমাদের সব আছে, আমাদের মাটির নিচে গ্যাস আছে, আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু একটি জিনিসের অভাব, সেটা হচ্ছে আমাদের সততা নেই, আমাদের নেতৃত্ব। আমরা যাদেরকে ইমাম বানিয়েছি, আমরা যাদের হাতে আমানত প্রদান করেছি, এরা খেয়ানত করেছে। প্রিয় ভাইয়েরা, এখানে অনেকেই কৃষক, আপনারা ক্ষেত রক্ষার জন্য বেড়া দেন, বেড়া ক্ষেত রক্ষা করবে, কিন্তু এদেশে বেড়ায় দান খেয়েছে। কি বলেন? বেড়ায় দান খেয়ে ফেলেছে। প্রিয় ভাইয়েরা, এই যে রাস্তাটি মুক্তিরগাঁওয়ে, আমি আজ থেকে সংগ্রামের 2 বছর আগে এখানে এসেছিলাম। আমি তখন ছোট্ট, মাত্র ক্লাস 4 এর ছাত্র। একটি বিবাহে এসেছিলাম, আমার চাচাতো ভাই বিবাহ করেছিলেন, এখানে এসেছিলাম, সেই থেকে চিনি এই এলাকাকে। প্রিয় ভাইয়েরা, আমাদের উন্নয়ন হাজার হাজার কোটি টাকা, প্রায় প্রত্যেক বছর 7 থেকে 8 লক্ষ কোটি টাকার বাজেট হয়। এই সমস্ত রাস্তাঘাট যেই তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গিয়েছে। 2015 অথবা 16 সনে 10 কোটি টাকা গোবিন্দগঞ্জ মাদ্রাসার এলাকা, নুরুল্লাহপুর মাদ্রাসার এলাকা এবং মুক্তিরগাঁওয়ের মসজিদ সংলগ্ন নদী ভাঙ্গন দূরীভূত করার জন্য 10 কোটি টাকার মতো, হয়তো কিছু বেশ কম হতে পারে, অঙ্কটা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু আমি জানি না সেই টাকাগুলো কোথায় গেল, কার পেটে গেল, কারা এই টাকা দিয়ে বাড়ি বানালো বিদেশে। এখানে তো কোনো সংস্কার তেমন একটা হয় বলে আমার মনে হয়নি। প্রিয় ভাইরা, এই রাস্তাঘাট তো দূরে থাক, এটা ছাতক পৌরসভা থেকে সারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্পনগরী ছাতক থেকে 3 কিলোমিটারের ভিতরে, এটা তো দূরে থাক, স্বয়ং যেখানে 100 কোটি টাকা প্রত্যেক বৎসরে বাজেট হয়, সেই ছাতক পৌরসভার মূল যে রাস্তা, জালালিয়া মাদ্রাসার সম্মুখের যে রাস্তা, বড় করে একটি যদি বৃষ্টি হয়, তাহলে সেখান দিয়ে গাড়ি চলাচলের কথা দূরে থাক, নৌকা চলাচলের উপযোগী হয়ে যায়। কি বলে? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলবো না। 750 কিলোমিটার রাস্তা ছাতক গড়াতে, বুকার বাংলা থেকে নিয়ে পালপুর পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা, ছাতক থেকে দোয়ারা থেকে ব্রিটিশ পয়েন্ট, এই প্রায় 40-50 কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী। সারা ছাতক দোরা আমার হাতের তালুর মতো পরিচিত। আর 5 কিলোমিটার রাস্তা তো দূরে থাক, 1 কিলোমিটার রাস্তা আর কথা ঠিক নেই, চলাচলের উপযোগী নেই। প্রিয় ভাইয়েরা, উন্নয়ন কোথায় গেল? এত হাজার হাজার কোটি টাকা এরা লুটপাট করেছে। এরা জনগণের অধিকার ছিন্ন করে, জনগণকে খেয়ানত করে তারা তাদের নিজেদের আখের গুছিয়েছে। আমি কারো বিবাদ করতে চাই না, আমি কারো বদনাম করতে চাই না, আমি কারো চুগলখড়ি করতে চাই না, কিন্তু এটাই বাস্তবতা। প্রিয় ভাইরা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইগুলো মানুষের মৌলিক চাহিদা। কোন সরকার কাউকে খাবার দেয় না, দেওয়ার কথা নয়, সেটা সম্ভব নয়। আমরা কি চাই? আমাদের চলাচলের রাস্তাটা একটু ভালো হোক। কি বলেন, তাই না? এজন্য প্রিয় ভাইয়েরা, আজকে লুটেরার দল, তারা কোনো মতে সেফ দিয়ে লেফ দেওয়ার জন্য তারা রোডের বদলে বাঁশ দেয়, তারা বালুর বদলে মাটি
দেয়, তারা 5 ইঞ্চি স্টিকনেসের বদলে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি স্টিকনেস দিয়ে তারা কোনো মতে কাজ সেরে ফেলে, যাতে পরবর্তী বছর বন্যায় এগুলো নষ্ট হয়ে যায়, পানিতে নষ্ট হয়ে যায়, আবার নতুন করে টেন্ডার হয়, আবার যাতে লুটপাট করতে পারে এই ব্যবস্থা তারা করেছে। প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত হলে আপনারা বারবার দেখেছেন আলহামদুলিল্লাহ একটা জোয়ার এসেছে। আমরা সেই উত্তর মেঘালয় পাহাড়, ওদিকে চেরাপুঞ্জি, পশ্চিম দিকে আমবাড়ি, ওইদিকে সুজা পশ্চিম দিকে আমাদের দেখার হাওয়ারের পূর্বাংশ জলসি চাঁদপুর, ওইদিকে কলকলি ভম্বমি, আমার বাড়ির দিকে হচ্ছে কচুরকান্দি, এই বিশাল এলাকাতে আমি ইতিমধ্যে 391টি এই ধরনের সভা, গণসংযোগ, পথ সভা ইত্যাদি আমি করেছি। আমি এই এলাকার এই জনপদের সব কিছু আমার হাতে। ইনশাআল্লাহ যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য আমাদের মৌলিক একটি চাহিদা। প্রিয় ভাইরা, সাতক এবং দ্বারা তথা সুনামগঞ্জ পাশ আসনে 3টি বড় বড় হসপিটাল আছে, একটি দ্বারাতে, একটি সাতকে, একটি কৈতকে। আমি 3টি পরিদর্শন করেছি। এখানে অভিজ্ঞ চিকিৎসক নেই, এখানে চিকিৎসা সামগ্রী নেই, এখানে অ্যাম্বুলেন্স নেই। অ্যাম্বুলেন্স যাও আছে তাগুলো রোগাক্রান্ত হয়ে তারা নিজেই বেডের মধ্যে কাতরাচ্ছে। প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি হেলথ ক্লিনিক আছে। এইগুলোতে এক একজন MBBS ডাক্তার থাকার কথা, কিন্তু ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মাইক্রোস্কোপ দিয়ে। ইনশাআল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উন্নত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা কথা দিচ্ছি, এই যে স্কুলের মাঠে আমরা এসেছিলাম প্রায় 9-10 মাস আগে, আপনাদের কৃতি সন্তান আমার সম্মানিত উস্তাদ শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি রিসালাত সওয়াব মাহফিল হয়েছিল। এই যে স্কুলটি আছে প্রিয় ভাইরা, এই স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে গত কয়েকদিন আগে দোয়ারাতে গিয়েছিলাম। পান্ডারগাঁও ইউনিয়নে একটি পাঠশালা পরিদর্শন করলাম। গিয়ে পেলাম হেডমাস্টার মহোদয় একটি লম্বা ছড়ি নিয়ে হাঁটছেন, আর ছাত্ররা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে চক্কর দিচ্ছে। জিজ্ঞেস করলাম অবস্থা কি স্যার? উনি বললেন, জনাব আমাদের 6 জন শিক্ষক, 6 জনের মধ্যে 4 জন নাই, আমরা আছি 2 জন, এর মধ্যে একজন অসুস্থ হয়ে ছুটিতে আছে, একা আমি কি করব? এই হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা। 5ম শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পাস করে আমাদের কাছে একখানা খোলা পাতা নিয়ে যায়, অর্থাৎ সার্টিফিকেট নিয়ে যায় 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য। আমরা তাদেরকে কিছু টেস্ট করি, বলি দেখি তুমি তো মাদ্রাসায় ভর্তি হয়েছো, তোমার সার্টিফিকেট আছে, তোমাকে ভর্তি করতে আমরা বাধ্য। আচ্ছা ঠিক আছে, নামটি লেখো তো আরবিতে, সে পারবে না। ইংরেজিতে লেখো, সে পারবে না। বাংলাতে কোনো মতে বাংলাতে কলমের নিফ ভেঙে ভেঙে নাম লিখতে পারে, অতঃপর বাবার নামও হয়তো লিখতে পারে, কিন্তু তার অ্যাড্রেস ঠিকানা ঠিকঠাক। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এই হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। প্রিয় ভাইরা, এর থেকে উত্তরণের জন্য সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে একটিবারের জন্য আপনারা টেস্ট করে দেখুন, টেস্ট অন্তত একটিবার। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে উন্নয়ন দেব। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দুর্নীতিমুক্ত, সুন্দর, সুখী একটি সমাজ এবং রাষ্ট্র উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা পারবো কিনা আপনারা কেউ যদি সন্দেহ করে থাকেন, তাহলে আপনাদেরকে উদাহরণ দিই। আমরা তো মুরব্বী, আমাদের সন্তান যারা, নাতি যারা, এরা কি করেছে? কোন ফুতে বাপ ফালবো আটুর রুমা হালাইলে বুঝা যায় না, আটুর রুমা হালাইলে বুঝা যায়। আমরা এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো কিনা তার উদাহরণ হচ্ছে আমাদের ছেলেরা, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, এই 5টি বিশ্ববিদ্যালয়ে তারা 28টির মধ্যে
26টি, 26টির মধ্যে 24টি, 24টির মধ্যে 21টি, এই ধরনের ভূমিধস বিজয় লাভ তারা করেছে। প্রিয় ভাইরা, তারা করছে কি? শুধু আর সময় নাই, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমরা উদাহরণ দেই, আমরা পারবো কিনা, আমরা পারবো কিনা, আমাদের ছেলেরা পারতেছে। যুগালি যদি পারে তাহলে বেস্তরি তো পারবে কিনা, এ ব্যাপারে কি সন্দেহ করার কোনো কারণ আছে? আমাদের যুগালিরা আলহামদুলিল্লাহ, অর্থাৎ আমাদের ছেলেরা কি করেছে দেখো, তারা এই 1.5 মাসের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেখানে ছিনতাই হতো, যেখানে ডাকাতি হতো, কবি আল মাহমুদ বলেছিলেন, আরে ওদিকে যেও না, ওটা ডাকাতদের গ্রাম। সেই ডাকাতদের গ্রাম ঢাকা ইউনিভার্সিটিকে তারা ছিনতাই মুক্ত, ডাকাত মুক্ত, রাহাজানি মুক্ত করে ফেলেছে ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে রাতের অন্ধকারে অনৈতিক কার্যকলাপ চলতো, পাশে রমনা পার্ক, সেখানে দেহ ব্যবসা চলতো। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সেখান থেকে এই সমস্ত অশ্লীল কার্যকলাপকে বিদূরিত করেছে। প্রিয় ভাইরা, গাঞ্জাকুরদের আস্তানা ছিল, মাদক ব্যবসায়ীদের কারখানা বনে গিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি। পড়াশোনা নাই, তথাকথিত রাজনীতি, টেন্ডারবাজি, এইগুলো থেকে বিমুক্ত করেছে তারা। আলহামদুলিল্লাহ, তারা পাঠাগারগুলোতে এসির ব্যবস্থা করেছে, মসজিদগুলোতে এসির ব্যবস্থা করেছে। সলিমুল্লাহ মুসলিম হলে তাদের গুম ভেঙে যাবে নেতাদের, এজন্য তারা মাইক বন্ধ করে রেখেছিল 16 বছর। তারা মাইক করে আবার পুনঃস্থাপন করেছে। তারা ওয়াশরুমের ব্যবস্থা করেছে, তারা পাঠাগারগুলোতে মেয়েদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা করেছে। গণরুমগুলোতে 1000টির মতো চৌকি, টেবিল, ব্রেঞ্চের ব্যবস্থা করে তারা যে সমস্ত ছেলেরা সিট পায় না এদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তারা তাদের ডাইনিং এ উত্তম খাবারের ব্যবস্থা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, 1.5 মাসের ভিতরে আমাদের ছেলেরা এটা যদি করতে পারে তাহলে কি বলেন, ডাক্তার শফিকুর রহমানের মতো ব্যক্তি, আমাদের রাহবর যিনি, এই ধরনের একজন যোগ্য নেতা নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত হচ্ছে। এই যে আমি আপনাদের ভাই সাধক গড়াতে আসনের জন্য আমি মনোনীত হয়েছি, 1 টাকাও খরচ করতে হয়নি। কারণ আমি বলি যে আমাকে এখানে এমপির জন্য নির্বাচিত করো, 100 কোটি টাকা খরচ করেও এমন কোন বাপের পুত নেই যে জামাত ইসলামীর কাছে কোনো আসন কিনে নিয়ে আসতে পারবে। প্রিয় ভাইরা, এজন্য জামাত ইসলামীকে একটিবারের জন্য আপনারা দেখুন, আমরা প্রতিহিংসা পরায়ণ হব না, আমরা কাউকে ধরবো, মারবো, খাটবো না, আমরা চাঁদাবাজি করবো না, আমরা খুনাখুনি করবো না। এই যে দেখুন, দীর্ঘ 16 মাস হয়ে গেল প্রায়, ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সুযোগ পাওয়ার পরেও কোন দুর্নীতি কিছু আমরা করেছি? এই মৌলানা আকবর, এই ইঞ্জিনিয়ার নোমান, এই জাকির, এরাই তো ছাত্রদের এই জামাত ইসলামীর নেতৃত্ব। এদের উপর 2 টাকার কোন চাঁদাবাজির কেস আছে, কোন মামলা আছে, কোন সাদাকাতর লুটপাটের কোন ঘটনা আছে, বালুমহাল দখলের কোন দুর্নীতির কোন অভিযোগ আছে? নাই নাই নাই। কারণ এরা আল্লাহকে ভয় করে, এদেরকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা, আমি ব্যক্তি আব্দুল সালাম আলহামদুলিল্লাহ অভাবী মানুষ নয়। আমার 4টা ছেলে 2টা মেয়ে, সব মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, ইউরোপে, আমেরিকাতে, ঢাকাতে, দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। আলহামদুলিল্লাহ, আমার কোনো পেট এত বড় নয় যে 1 টন খাবার খেতে হবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আপনাদের খিদমতে আমি আবারও কথা দিচ্ছি, আলম অ্যাডভোকেট আলম বলেছে যে আমি ঘোষণা করেছি কলকলি বাজারে যে আমি দুর্নীতি করবো না। হ্যাঁ, আপনাদের সম্মুখে এখানে ঘোষণা করছি, ইনশাআল্লাহ আমি 100% নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচিত করে আমাকে, ইনশাআল্লাহ আপনাদেরকে উন্নয়ন দেব। আপনারা, আপনাদের ভাই আমি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ যে কথাটুকু বলতে চাই, এদেশে কোটি কোটি যুবক বেকার। এই বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে, যারা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় নষ্ট করে, এদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি জাপানি ভাষা শিক্ষা করে একটা ছেলেকে বিদেশ পাঠানো যায়, তাহলে 3 লক্ষ টাকা তার মাসিক বেতনের সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ যুবকদেরকে আমরা প্রশিক্ষণ দেব, বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। সর্বশেষ যে কথাটুকু বলতে চাই, এই বাংলাদেশে
12,63,00,000 এর মধ্যে 6,42,00,000 পুরুষ আর 6,21,00,000 নারী। এই নারীদেরও আমাদের প্রয়োজন। আমরা এই দেশটাকে গঠন করতে হলে কাজ শুধু পুরুষরাই পারবো না, নারীদেরকেও সংশ্লিষ্ট করতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, যে সমস্ত সম্মানিতা মহিলারা আপনাদের বাড়িতে আছেন, আপনার মা, বোন, স্ত্রী, কন্যা, ফুফু, খালা, শাশুড়ি, এদের কাছে আমি আব্দুল সালামের পক্ষ থেকে সশ্রদ্ধ সালামটুকু পৌঁছাবেন, আমার দলের পক্ষ থেকে সশ্রদ্ধ সালামটুকু পৌঁছাবেন। এবং ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় অর্জন না করা পর্যন্ত প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি পুরুষকে অফুরন্তভাবে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ আযীম। যদি আমরা কাজ করে যাই তাহলে প্রথমবারের মতো বিগত 90 বৎসরে ছাতক দ্বারা কোনো আলিমকে এমপি হিসাবে তারা দেখতে পায়নি। আমি নিজেকে আলিম বলে দাবি করি না, কিন্তু আপনারা তো অন্তত আমাকে আলিম বলেন। এজন্য একজন আলিমকে প্রথমবারের মতো আপনারা নির্বাচনে আপনাদের মনোনীত করে দিতে পারবেন। সরফেস যদি আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো কাজ করি, আরো একটি সুসংবাদ আপনাদেরকে জানাতে পারি, সেটা হচ্ছে বিগত 54 বৎসরে সিলেট বিভাগ থেকে কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এখনো পেয়েছেন নাকি কেউ? পাননি। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, যদি আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ক্ষমতা গ্রহণ করে, তাহলে আমাদের প্রিয় ভাই, আমাদের রাহবার ডক্টর শফিকুর রহমানকে প্রথমবারের মতো সিলেট বিভাগে ইনশাআল্লাহ আপনারা প্রধানমন্ত্রী হিসাবে পেয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। সভাপতির বক্তব্য এখন পেশ করবেন আমাদের প্রিয় ভাই জনাব হাসনু চৌধুরী মহোদয়। হাসনু চৌধুরী ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি যেহেতু আবার বাড়িতে, সুতরাং আমার বাড়ির বাসাতেই কথা বলব। আশা করি সম্মানিত মেহমান, আমার ছোট ভাই সালাম মাদানী ভাই এবং আমাদের জামাতে ইসলামী বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন এই অনুমতি আমাকে দিবেন। আমি আসলে দীর্ঘদিন পরে এইরকম একটা এত 8 গ্রামের এত লোকের সামনে দাঁড়িয়েছি। আমি তো অনেক আগে হয়তো বিভিন্ন সময় দেখছি এত লোক, কিন্তু গত হয়তো 30-40 বছরে আমি এত লোক একসাথে আগে দেখিনি। আজকে আইসি আমার উদ্দেশ্য 8 গ্রামের মানুষের নিশ্চয়ই উপস্থিত আছে। এইটার উদ্দেশ্য হলো এই নির্বাচনী আলাপ আলোচনা কারণেই আইসি। তাইলে এদের সাথে আমার কি সম্পর্ক? আমি এই যে একটু আগে আমার ছোট ভাই হইলা যে আমার আশা হইয়ার প্রধানমন্ত্রী শফিকুর রহমান, তাই আমার ছোট ভাই। ছোট ভাই বলতে তাই আমার বয়সের দিক দিয়ে অনেক ছোট। আর তার আমি সম্পর্ক হইল সাংগঠনিক সম্পর্ক বাদেও তার 30 বছর বা 40 বছর দিয়ে তার আমি অ্যাডভাইজার। এটা কিন্তু আমি অ্যাডভাইজারি যে জায়গায় করি তারাও জানতো না। আমি তার ট্যাক্স অ্যাডভাইজারি করি, ট্যাক্স সিলেট যে ট্যাক্স অফিস ওখানে হয়, কিন্তু এরা কেউ জানতো না। তখন তাই এই 1 আগস্টের বাদে তাই মানুষের দৃষ্টির আকর্ষণ হইল তার প্রতি, তার নেতৃত্ব তার ভুক্তি হচ্ছিল। তখন লোক মানুষ জানতো যে আমি তার অ্যাডভাইজার। তখন ট্যাক্সের অফিসার যারা এরা আপনার অ্যাডভাইজার আমি কোনদিন মুক্তি হয়েছে। এরপরে যারা উকিল আছে, আমি কিন্তু ট্যাক্সের লইয়ার, সিলেট বিভাগের ট্যাক্সের লইয়ার। আমি যত বড় বড় কোম্পানি বা যত বড় বড় আছে এগুলো আমি করি, ট্যাক্সের কাজ আমি করি। তাছাড়া আমি অডিট অ্যাডভাইজার, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি লেখাপড়া করছি। আবার আমি কিন্তু এই ভাটা দাঁড়াইছি প্রাইমারি স্কুলের ছাত্র। খুব সম্ভব 1961 সনে আমি এই স্কুল পাস করছি। যাই হোক, এই হলো আমার একটা সম্পর্ক হইল বৈষয়িক সম্পর্ক হইল যে আমরা যে আশা করি আর যে প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আমিও আশা করি আর ইনশাআল্লাহ হওয়ার মতো যোগ্যতা দেশের দিকে নাই, দেশে বিদেশেই প্রমাণ হয়েছে যে দ্বিতীয় ব্যক্তি নাই তার যোগ্যতা অনুসারে শফিকুর রহমান সাহেবের মতো দ্বিতীয় ব্যক্তি নাই।
খালি আমরা দেশও না, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে তারা ইচ্ছা করিয়া আইয়া তার লোকের দেখা সাক্ষাৎ করে এবং ইয়ে করে যা প্রশংসা করে যে এই লোক থাকাতে বাংলাদেশের অন্তর্ভুক্ত ব্যক্তি। যাই হোক, এই হইলো আমার বৈষয়িক। তাছাড়া এই যে যেটা হইলাম আমি যে অ্যাডভাইজারি কিন্তু আমি সব বড় বড় যারা বিভাগের আসল ফরিদ ভাই আমার কিন্তু ক্লাসমেট। তার বাদে আন্নান ভাই, প্রফেসর আন্নান সাহেব, তার বাদে মৌলানা হাবিব ভাই, এরা মোটামুটি সবারই আছে আমি তারা এই যে সহযোগিতা আমি করি আর কি। ওইটা গোপনে নির্দিষ্ট আর কি, গোপনে ঠিক না, মানে এটা নিয়ে আমি খুব ইয়ে করে থাকি। তার বিভিন্ন সময় তারা যে বিপদ আপদ গেছে, আমি চেষ্টা করছি আমার যোগ্যতা দিয়া আমি তারাদের সহযোগিতা করতাম। ইনশাআল্লাহ আমি পারছি। এছাড়া আমি হইলাম আপনারা বা ধরনের ছোট আসন হইয়া তোমরা হয়তো জানো না, আমি জামাতের রূপন অনেক পুরান আছে। আমার যার কথা হইল মৌলানা ফরিদুদ্দিন, তাই আমার ক্লাসমেট, তাই আমার ক্লাসমেট আর মৌলানা ফরিদুদ্দিনের বয়স তো এখন হইব 85 হইব বয়স। আমি অবশ্য 85 হইব। আচ্ছা, আমি অবশ্য বয়সটা আমার 75 হয়েছে, কারণ তাই মৌলানা হওয়ার বাদে আমার লোকে কলেজে পড়ছি। তাই তো আমি জামাতে ইসলামীর রুকন, পুরানা রুকন, এটা হয়তো তোমরা জানো না, আমি আছি অনেক আগে। এইটার কারণটা এটা, কারণ হইল আমি যেটা মনে করি কোরআন হাদিস, আমরা তো ইংরেজি লেখাপড়া করছি, কোরআন হাদিস জানতাম না। জামাত তো জয়েন করার বাদে কোরআন হাদিস পড়ছি, লেখাপড়া করছি, লেখাপড়া করার বাদে এটুকু বুঝতে পারছি যে দুনিয়ার প্রত্যেকটা হাত ইবাদত। এই যে আমরা এখন এখানে আইছি, এখানে যে সংসারের বৈষয়িক কোনো দায়িত্বে যদি লাগাইয়ে থাকি, এটা কোনো না কোনো লাভ, বৈষয়িক দায়িত্ব তো আপনার যদি বাঁচিয়ে আছে। আর যদি ইবাদত হয় তাইলে বিষয়ে দৈন্যাত হওয়া লাগবো, বলার বাদেও হওয়া লাগবে। আমরা এই যে দলা হয়েছি, দলা হইয়া যে কারণে দলা হয়েছি, এটা আমার একটা ইবাদত। এই ইবাদতের মানসিকতা বললেও আমি জানাতে ইসলামের দিচ্ছিলাম আর তাকে অনেক আগে। তো আমি আমার ভাই আইন, বেশিরভাগ ছোট ভাই আইন বা আমার অনেক ছোট হয়ে যায়, আর খুব কমও আছে, নমো আছে, বিয়াসন আছে, আমার বড় আছে, রাবাই আছে, এটা আমার বড় কোনো আছে নাকি। তো আমি সব আগ্রহ সব ধর্ম যে এখানে ইবাদত মনে করি। আর আমার ছোট ভাই যে মাদারি ভাই, তার যে ভোট দিতে আর সবচেয়ে ইনশাআল্লাহ হয়। আর সবচেয়ে বড় কথা হইল এখানে বিভিন্ন বক্তায় হয়েছে যে বিভিন্ন ব্যাপার জামাত সম্বন্ধে হয়েছে, তারপরে আমার মাদারি ভাইও হয়েছে। এরা আসলে তো এরা যে যারা ক্যান্ডিডেট হয়েছে তারা নিজের ইচ্ছায় হয়েছে, তারা দেওয়া হয়েছে। তার বাদে মানুষ মাত্র আমি এটা হইয়ার না যে জামাত সব মানুষও ফিরিস্তান নাই, তারা বলতে কিন্তু ওরা বলছে করার লাগি বই বিষয় মানুষ সংগঠন আছে, তারা বল হলে তারা যদি ইয়ে করবো। আমরা এই যে আমি আমার কথা করি, আমি যদি অন্যায় কাজ করি তাই আমার সিলেট যে সংগঠন আছে সংগঠনে আমার ধর্ম আপনার তো এটা এই হল নাই, কোরআন হাদিস মতে হল আমরা প্রতিশ্রুতি করতাম।